শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসের সর্বশক্তিমান নেতৃত্বদের মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের মধ্যে অন্যতম ছিলেন তা নয়, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রতীকে দুইবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রতীকে বিধায়ক নির্বাচিত হন, সামনে ছিলেন মন্ত্রিত্বের দায়িত্ব। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী 30টিরও বেশি কমিটির মাথায় ছিলেন। তার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নির্ভর ছিলেন এবং তার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5টি জেলার সংগঠনের দায়িত্বও দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ব্যক্তিদের রাজনৈতিকভাবে গুরুত্ব দিতেন, বিশ্বাস করতেন, ভরসা করতেন, তার মধ্যে শুভেন্দু অধিকারীর নাম সর্বাগ্রে থাকত। সেই শুভেন্দু অধিকারী যে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে অভিজ্ঞতা সম্পন্ন হবেন তা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এই শুভেন্দু অধিকারী 2020 সালের শেষ দিকে, অর্থাৎ 2020 সালের ডিসেম্বর মাসে 2021 বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করে আক্রমণ করে বিজেপিতে জয়েন করেন। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি রাজনীতিবিদ ছিলেন, তার প্রশাসনিক ক্ষমতা ছিল, তার রাজনৈতিক কোয়ালিটি, প্রশাসনিক কোয়ালিটি, এই দুটি গুণ ছিল। কিন্তু বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গেই তার মধ্যে এই দুটো গুণের সাথে সাথে আরেকটি নতুন গুণ, নতুন কোয়ালিটির সঞ্চার হয়, যোগ হয়। সেই কোয়ালিটি ভবিষ্যৎবাণী করার কোয়ালিটি, বা জ্যোতিষীরা যেমন ভবিষ্যৎবাণী করেন বা জ্যোতিষীগিরি করেন, সেই জ্যোতিষীগিরি করা বা ভবিষ্যৎবাণী করার ক্ষমতা শুভেন্দু অধিকারীর মধ্যে সঞ্চার হয়। শুভেন্দু অধিকারী নিজে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা অর্জন করেন। সেই শুভেন্দু অধিকারী অতীতে যেরকম ভবিষ্যৎবাণী করেছেন, বর্তমান সময় দাঁড়িয়ে, অর্থাৎ আজ যখন আমি এই প্রতিবেদন রেকর্ড করছি ঠিক সেই সময় এবং তার দুদিন আগে তিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন। কি সেই ভবিষ্যৎবাণী, কেনই বা তিনি নিজেকে জ্যোতিষী মনে করছেন বা ভবিষ্যৎদ্রষ্টা মনে করছেন, তা নিয়েই আজকের পর্ব। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। শুভেন্দু অধিকারী, যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারীকে নিয়ে 2020 সালের ডিসেম্বর মাসে তিনি বিজেপি জয়েন করেন। বিজেপি জয়েন করার পর থেকেই তার আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল দুজন: তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেন কোনো দিন নেই শুভেন্দু অধিকারী এই দুজনকে আক্রমণ করেননি। বারবার শুভেন্দু অধিকারীর আক্রমণের মূল লক্ষ্য ছিল এই দুজন। তিনি 2020-তে বিজেপিতে জয়েন করার পরে যখন 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হন, তখন তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে এবার বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সাফ, বাংলার মানুষজনের জনসমর্থন আদায় করে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে চলেছে। কিছুদিন পরে ভোটের রেজাল্ট যখন সর্বসমক্ষে আসলো, তখন দেখা গেল শুভেন্দু অধিকারীর এই ভবিষ্যৎবাণী, যা তিনি জ্যোতিষীর মতো করেছিলেন, সেই ভবিষ্যৎবাণী ডাহা ফেল করলো। তৃণমূল কংগ্রেস 213টি আসন জয়লাভ করলো এবং তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো। মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী করা থামলো না। শুভেন্দু অধিকারী এরপরে ভবিষ্যৎবাণী করলেন যে তৃণমূল কংগ্রেস তো আর 6 মাস পরে তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙে যাবে। দেখা গেল 6 মাস অতিক্রান্ত হলো, শুভেন্দু অধিকারী সেই ভবিষ্যৎবাণীও ফেল করলো। তৃণমূল কংগ্রেস সরকার তো ভাঙলোই না, উল্টে তৃণমূল কংগ্রেস সরকার আরো দৃঢ়ভাবে পথ চলা শুরু করলো। এরপর শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় নানান ডেট দিয়েছেন, দিয়ে বলেছেন যে এই ডেটে তৃণমূল কংগ্রেস সরকার ভেঙে যাবে, এতজন তৃণমূল কংগ্রেস বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করবে, এই তৃণমূল কংগ্রেস সরকারকে হটিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করবে। কিন্তু যতবার তিনি ভবিষ্যৎবাণী করেছেন ততবার শুভেন্দু অধিকারীর সেই ভবিষ্যৎবাণী ডাহা ফেল করেছে। অর্থাৎ জ্যোতিষী হিসাবে শুভেন্দু অধিকারী নিজেকে যে মনে করছিলেন, সেই জ্যোতিষী হিসাবে শুভেন্দু অধিকারী বারবার ফেল করেছেন। 2020 থেকে শুরু করে 2021, 2022, 2023 যতবার তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস সরকারের এই পতন ঘটবে, বারংবার ডেট দিয়েছেন, তারিখ পে তারিখ দিয়েছেন, ততবার শুভেন্দু অধিকারী সেই ভবিষ্যৎবাণী ফেল করেছে। এই কিছুদিন আগেও শুভেন্দু অধিকারী একটি ভবিষ্যৎবাণী করেছেন। ঘটনাচক্রে তিনি যখন ভবিষ্যৎবাণী করছেন তার ঠিক একদিন পরেই পশ্চিমবঙ্গে বাজেট পেশ হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট পেশ করার প্রাক্কালে শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে ঘোষণা করছেন যে এই বাজেটে কি আছে আমি তো বলে দিতে পারি। এ আবার বলা এমন কি, এই বাজেটে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়বে, 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা হবে।
ভালো কথা, শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন, অর্থাৎ তিনি আবার ভবিষ্যৎবাণী করেছেন। জ্যোতিষী শুভেন্দু অধিকারী ভবিষ্যৎ দেখতে পান, যদিও এর আগে তিনি যতবার ভবিষ্যৎবাণী করেছেন ততবার তিনি ডাহা ফেল করেছেন। হয়তো তিনি ভুলে গিয়েছিলেন যে তার ভবিষ্যৎবাণী মেনে না, তাই তিনি আবার নতুন করে ভবিষ্যৎবাণী করেছেন। করার পরে দেখা গেল অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করলেন, কিন্তু সেখানে লক্ষ্মীর ভান্ডার বাড়ল না। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেট পেশ হয়ে যাওয়ার পরে সাংবাদিক সম্মেলন করতে যখন আসলেন তখন বললেন যে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের জন্য ইতিমধ্যেই 50,000 কোটি টাকা খরচা করা হয়েছে, 2 কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, এবং এরপরেই 50,000 কোটি টাকার পরে আরো 26,000 কোটি টাকা এই লক্ষ্মীর ভান্ডারের জন্য বরাদ্দ করা হয়েছে। তার কারণ এই কিছুদিন আগে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো, সেই ক্যাম্প থেকে আরো প্রচুর পরিমাণ মানুষ বা প্রচুর পরিমাণ মহিলা লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন জমা করেছেন। সুতরাং 2 কোটি যে লক্ষ্মীর ভান্ডার প্রাপক আছেন সেই সংখ্যাটা আরো বাড়বে। ফলে লক্ষ্মীর ভান্ডারের যে 1000 টাকা এবং 1200 টাকার যে পরিমাণ যেটা দেয়া হয় সেটি হয়তো বাড়লো না, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রাপকের সংখ্যা আরো বাড়লো। এর ফলে শুভেন্দু অধিকারীর যেই ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণী দেখা গেল মিথ্যে প্রমাণিত হলো। চলুন চট করে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শুনে নেওয়া যাক। এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1,500 হবে, আমরা এলেই 3,000 দেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2 কোটি 21 লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। 2 কোটি 21 লক্ষ অলরেডি পাচ্ছে এবং তার মধ্যে এটা হতে থাকবে। 50,000 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে আর এবারেও দেওয়া রাখা হয়েছে 26,700 কোটি টাকা। শুনলাম দুজনের বক্তব্য। এই শুভেন্দু অধিকারী এবং বিজেপির তাবড় নেতৃত্বরা ভেবেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার যে বাড়লো না এটি নিয়ে তারা রাস্তায় নামবেন এবং মানুষজনকে বোঝাবেন, দেখো আমরা তো বলেছি যে আমরা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডার দেব, 3,000 টাকা করে দেব, আর দেখো পশ্চিমবঙ্গ সরকার যাদের তোমরা ভোট দিয়ে জিতিয়ে এনেছো তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার বাড়ালো না। তারা মনে মনে ভেবে রেখেছিলেন এই ধরনের পরিকল্পনা করে রাস্তায় নামবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চালেই জ্যোতিষী শুভেন্দু, ভবিষ্যৎ দ্রষ্টা শুভেন্দু লক্ষ্মীর ভান্ডার করে চিৎকার করছে কাঁদছে। কি সেই চাল? মমতা বন্দ্যোপাধ্যায় যেই চাল দিয়েছেন সেই চালে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে শুরু করে কালিম্পং, এদিকে মালদা থেকে শুরু করে ওদিকে পুরুলিয়া পর্যন্ত প্রত্যেকটি এলাকার মানুষজন উপকৃত হবেন। সেই চাল বাংলার বাড়ি প্রকল্প। ইতিমধ্যেই 12 লক্ষ মানুষজনকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা এই বছর জুন মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তিনি আরো জানিয়েছেন শুধু এই 12 লক্ষ নয়, আরো 16 লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্প মাধ্যমে তাদের ঘর করবার, বাড়ি করবার টাকা দেওয়া হবে এবং সেটি এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে তাদের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট 28 লক্ষ মানুষজন সরাসরি বাংলার বাড়ি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির টাকা পাবেন, নিজের মাথায় ছাদ তৈরির টাকা পাবেন। অর্থাৎ এই 28 লাখ পরিবার সরাসরি বাংলার বাড়ি প্রকল্পের যে সুবিধা সেই সুবিধা পাবে। এবার আপনারা একবার চিন্তা করে দেখুন, এই 28 লক্ষ পরিবার, তার মধ্যে যদি 5 জন করেও সদস্য হয়, আমরা ধরে নিলাম তার মধ্যে 3 জন করে ভোটার, তাহলে 28 × 3 কত হচ্ছে একবার গুণ করে দেখুন। অর্থাৎ প্রায় 84 লক্ষ ভোটারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সরাসরি পৌঁছে গেলেন। একদিকে লক্ষ্মীর ভান্ডারের 2 কোটির থেকে বেশি মহিলা, আর একদিকে 84 লক্ষ ভোটার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় টাচ করলেন। এবার 2 কোটির সঙ্গে এই 84 লক্ষ যোগ করুন, প্রায় 3 কোটি ভোটার। প্রায় 3 কোটি ভোটারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার এবং বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সরাসরি পৌঁছে যাচ্ছেন। সুতরাং এই যে 3 কোটি ভোটার, এই 3 কোটি ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্পের দ্বারা সুবিধা পাচ্ছেন এবং কোনো না কোনো ভাবে প্রভাবিত হচ্ছেন। এবার এই 3 কোটি ভোটারের মধ্যে যদি 2 কোটি 2.5 কোটি ভোট তৃণমূল কংগ্রেসের বাক্সে যদি অটুট ভাবে পড়ে 2026-এ, তাহলে বিজেপির 2026-এর ভোট যুদ্ধ জয় করার যে স্বপ্ন, সেই স্বপ্নই থেকে যাবে। আর এই চিন্তায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির কপালের ভাঁজ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, দিশাহীন হয়ে গেছে শুভেন্দু অধিকারী। চলুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন সেটি একবার শুনে নিই। 12 লক্ষ মা
মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবো, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবেন না জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, প্রিন্ট সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয়, মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থান। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ঠিক কি বলেছেন, আর এই কথা শুনে শুভেন্দু অধিকারী পাগলের মতো চিৎকার করছেন, দিশাহীন হয়ে গেছেন। তার কারণ তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, নিজেকে ভাবছিলেন, তিনি ভাবছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা বাড়বে, কথা ঘোষণা করে দিই, যদি না বাড়ে সেটা নিয়ে আমরা পথে নামবো, নেমে মানুষজনকে ভুল বোঝাবো, আমরা বলবো যে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো, 3,000 টাকা করে দেবো। কিন্তু দেখলেন তার সেই পরিকল্পনা আবারও মাঠে মারা গেল, তার ভবিষ্যৎবাণী মিলল না। অতীতে যেভাবে তার ভবিষ্যৎবাণী বিফলে গেছিল বা মেলেনি বা ব্যর্থ হয়েছিল, এবারেও তার ভবিষ্যৎবাণী মিলল না, ব্যর্থ হলো। অর্থাৎ জ্যোতিষী হিসেবে শুভেন্দু অধিকারী নিজের যে ক্যারিয়ার শুরু করবেন ভেবেছিলেন, সেটিও একদম মাঠে মারা গেল। ফলে দিশাহীন হয়ে গেছে শুভেন্দু অধিকারী। বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার করে চিৎকার করছেন। সে চিৎকার দেখা যায় না, পাগলের মতো, উন্মাদের মতো চিৎকার করছেন। চলুন একবার চট করে দেখে নি সেই দৃশ্যটা। টাকা বৃদ্ধি করতে হবে, টাকা বৃদ্ধি করতে হবে। দেখলাম সেই দৃশ্য। এরপরেই সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন যে শুভেন্দু অধিকারী তো বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বাড়েনি। সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ধনির মতো ছয় মারলেন, বললেন লক্ষ্মীর ভান্ডার বাড়েনি, শুভেন্দু অধিকারী বলছেন, আর আমাকে সেই কথার উত্তর দিতে হবে। এই শুভেন্দু অধিকারীর দল, বিজেপি দলের মহিলা, কুচবিহারের মহিলা নেত্রী, সেই তো বলেছিল বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আজ থেকে 1 বছর আগে। তাহলে কোথায় বিজেপির নেতা নেত্রীরা? তাহলে গিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করুক। যারা বলেছিল লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেবে, তাদের মুখে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো কথা মানা যায় না। চলুন একবার চট করে দেখে নিই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য। কেন্দ্রীয় হারে ডিএ আর লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা আরো বেশি টাকা বাড়িয়ে দেওয়া হবে মানুষের। বিজেপির নেতারা বলছে শুভেন্দুর কালকের বাজেটের পর। এই বিজেপি তো লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে বলেছিল যে আমরা ক্ষমতায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। কে বলেছিল? বিজেপি বলেছিল, কুচবিহারের নেত্রী বলেছিল। 1 বছর হয়ে গেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? যারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তারা বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো। এটাই তো মামাটি মানুষের সরকারের সফল। শুনলাম, দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য। অর্থাৎ মোটের ওপর কি দেখা গেল, শুভেন্দু অধিকারী যিনি রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে অভিজ্ঞতা সম্পন্ন, যিনি ভেবেছিলেন বিজেপিতে যাওয়ার পরে ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে, জ্যোতিষী হিসাবে নিজের ক্যারিয়ার অপশন তৈরি করবেন, দেখা গেল বিজেপিতে গিয়ে রাজনৈতিক ভাবে তো তিনি ব্যর্থ হয়েছেন, বারংবার রাজনৈতিক যুদ্ধে পরাজিত হয়েছেন, ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন। তিনি বিজেপিতে যাওয়ার পরে বিজেপির গ্রাফ যে ঊর্ধ্বমুখী ছিল, সেই গ্রাফ ক্রমশ নিম্নমুখী। উল্টে তিনি যখন ভাবছিলেন যে তিনি জ্যোতিষী হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করবেন, ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে নিজের ক্যারিয়ার তৈরি করবেন, সেই ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবেও তিনি ডাহা ফেল করলেন। এখন উন্মাদের মতো চিৎকার করছেন। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।